হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক মাদ্রাস সার্ভিস কমিশন হয়ে যাওয়ার পর এসএলএসটি বাংলা বিষয়ে আপনাদের কি করণীয়, এখন আপনারা কীভাবে পড়বেন, তাহলে কি মাদ্রাস সার্ভিস কমিশন যে বাংলা ব্যাকরণ খুব কম এসেছিলো, 37 বেশি এসেছিলো, তাহলে কি এসএলএসটিতেও ঠিক সেম নাম্বার বিভাজন থাকবে? তো চলুন একটা দেখে নেওয়া যাক। কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা মন দিয়ে শুনুন, আশা করছি বোর লাগবে না, এখান থেকে কিছু মোটিভেট পাবেন, আর কিন্তু ভালো করে দেখতে হবে। দেখুন, আমি একটা চার্ট বানিয়েছিলাম যে বাংলা সাহিত্য ইতিহাস থেকে 35 নাম্বার, ব্যাকরণ থেকে 30 নাম্বার, টেক্সট বুক বা পাঠ্য বই থেকে 18 নাম্বার, অনুবাদ করতে 500 নাম্বার, ইংরেজিতে বাংলা অনুবাদ হয় পড়বে না বা 2 নাম্বার আসতে পারে। তো এখান থেকে আসেনি, যাই হোক একটা চার্ট বানিয়েছিলাম আমি। কিন্তু ইউটিউবে অনেক কমেন্ট করেছিল অনেক ছাত্রছাত্রী যে স্যার আপনি তো ব্যাকরণ থেকে বেশি আসা উচিত, আপনি তো ব্যাকরণ থেকেই দেননি। আমি তাদেরকে বলেছিলাম, যেদিন পত্রটা আমি হাতে পাই মানে 3 তারিখ, তো সেদিন আমি রাতেই বলেছিলাম যে আপনারা বলেছিলেন না, অনেকে যে বলেছিলেন না যে বেশি পড়বে ব্যাকরণ, আমি জোর গলাতেই বলেছিলাম যে দেখুন সাহিত্যে বেশি আসছে। আমি জোর গলাতে ওই 2-3 জন ছাত্রকেই বলেছিলাম। কিন্তু ব্যাকরণের অনেক স্যার ভেবে নিচ্ছে আমি তাদেরকে আক্রমণ করেছি। আমি কাউকেই আক্রমণ করিনি, কারণ বাংলা বিষয় যেমন যতটা ব্যাকরণ জরুরি ততটা সাহিত্য ইতিহাস জরুরি। আমি ওই দুটো ছাত্রকেই বলেছিলাম যে জোর দিয়ে যে ব্যাকরণ থেকে কিন্তু সাহিত্য বেশি এসছে। আমি জানি মাদ্রাস সার্ভিস কমিশনে কিন্তু ব্যাকরণ থেকে সাহিত্য বেশি আসে, কিন্তু ওই জন্য যে এসএসসি এ ব্যাকরণ কম আসবে তা কিন্তু না। এসএসসি কিন্তু ব্যাকরণ অবশ্যই ভালো আসবে। এবার কত আসবে সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি যা বলেছিলাম ব্যাকরণ বাদে বাকি সবগুলো কিন্তু প্রায় কম বেশি এসছে। ইংরেজি বাংলা অনুবাদটা আমি 0 বা 2 বলেছিলাম, তো এটা আসেনি বাদ দিন। বাকি সবগুলো কিন্তু এসছে, শুধু ব্যাকরণটা আমার লাগেনি, মানে কথাটা লাগেনি যে কত নাম্বার আসবে। 30 বলছিলাম, অত আসেনি। এবার বলি যে অনেক স্যার হয়তো ভেবেছেন যে আমি নাকি স্যারকে বলি, স্যারকে আমি বলিনি, আমার সঙ্গে কারোর শত্রুতা নেই, তাই কেউ আমার পিছনে লাগবেন না, আমি কারোর পিছনে লাগতেও যাই না। আমি এখন আমার নিজের কাজে নিয়ে ব্যস্ত। তো যাই হোক, কেউ যেন কারোর পিছনে না লাগে, আমি শান্তিপূর্ণ বার্তা দিতে চাই, ঠিক আছে? আমি ছাত্রগুলোকেই বলেছিলাম, ওই ছাত্ররা মোটিভেট ছিল যে বলা ব্যাকরণ থেকে সাহিত্য বেশি আসবে, সেটাই এসছে। আবার দেখুন, এখানে কিন্তু আমি বলে দিচ্ছি যে এসএলএসটি তো সেম। আমি এখানে বলেছি দেখুন, মাদ্রাস সার্ভিস কমিশন এবং এসএলএসটি বিষয়ের সিলেবাসের নাম্বার বিভাজন, শুধু মাদ্রাস সার্ভিস কমিশন বলিনি, শুধু একটু বলেছিলাম যে মাদ্রাস সার্ভিস কমিশনে এসএলএসটি থেকে কিন্তু বেশি সাহিত্য পড়ে। তো এসএলএসটি তো সেম। আমি বলছি যে হয় বাংলা ব্যাকরণ আর বাংলা সাহিত্য ইতিহাস সেম আসবে, কারণ আগেবারে 2016 সালে 50 নাম্বারের মধ্যে 24 কিন্তু বাংলা সাহিত্য ইতিহাস আর বাংলা ব্যাকরণ থেকে এসেছিল, 7 নাম্বার কিন্তু টেক্সট থেকে এসেছিল। এবার বলি যে এখানেও কিন্তু 65 নাম্বার আসবে, বাংলা সাহিত্য ইতিহাস বাংলা ব্যাকরণ থেকে 65 নাম্বার আসবে। সেটা 33-32 হতে পারে, 35-30 হতে পারে, বা ব্যাকরণ 35 হতে পারে, সাহিত্য ইতিহাস 30 হতে পারে। তবে আমার মনে হয় ব্যাকরণ বেশি আসবে না, মানে ওই সাহিত্য ইতিহাস বা বাংলা ব্যাকরণ সমান সমান আসবে। হয় কিছুটা বাংলা সাহিত্যের ইতিহাস 2 নাম্বার কি 3 নাম্বার বেশি আসতে পারে, 5 নাম্বার বেশি আসতে পারে, বা বাংলা সাহিত্যের ইতিহাস আর ব্যাকরণ কিন্তু সেম 33-32 এরকম আসতে পারে, ঠিক আছে? এবার একটা কথা বলি যে অনেকে বলছেন বাংলা ব্যাকরণ বা 2-3টা বেশি আসতে পারে, তো আমার মনে হয় 2-3টা বেশি আসবে না, সেমই আসবে, বা কিছুটা সাহিত্য ইতিহাস বেশি আসবে। এবার অনেকে বলছেন যে ভাবছেন যে বাংলা ব্যাকরণ আর বেশি চর্চা করবো না, সাহিত্য ইতিহাস বেশি পড়বো। ওই ভুল কোনোদিনও করতে যাবেন না, কারণ এসএলএসটি এটা মাদ্রাস সার্ভিস কমিশন নয়। মাদ্রাস সার্ভিস কমিশন আমি আগে বলেছিলাম যে বাংলা সাহিত্য ইতিহাস বেশি পড়বে, কিন্তু এসএলএসটিতে কিন্তু বলে দিচ্ছি বারবার, বাংলা সাহিত্য ইতিহাস আর ব্যাকরণ যদি সমানভাবে গুরুত্ব দেবে এখানে এসএলএসটি বোর্ড। তাই বাংলা সাহিত্য ইতিহাস এবং বাংলা ব্যাকরণ সমান পড়বেন। আমি আরেকটা বলে দিচ্ছি, যারা ভাবছেন যে বাংলা ব্যাকরণ এখন পড়বো না, বেশি গুরুত্ব লাভ নেই, সাহিত্য ইতিহাস বেশি পড়বো, তারা কিন্তু মার খাবেন। মাদ্রাস সার্ভিস কমিশন কিন্তু উল্টো কেস এখানে হয়ে যাবে, ঠিক আছে? তাই বাইরে বলছি, পরীক্ষাতে বাংলা সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ সমান সমান আসবে, প্রায় 33-32, 30-32, 35-30 বা 30-35, এইভাবে সমান সমান কিন্তু আসবে। তাই এখানে বাংলা সাহিত্যের ইতিহাস ততটা জরুরি আর বাংলা ব্যাকরণ ততটা জরুরি, এখানে কিন্তু উল্টো কেসটা হবে। দেখুন, আমি এখন যা বলেছি সেটাই হয়েছে। বলেছিলাম যে মার্চ মাসের মিডিলের দিকে চান্স আছে মাদ্রাস সার্ভিস কমিশন পরীক্ষা হওয়া, দেখুন ফার্স্ট উইকে হয়েছে, কোনো কিন্তু ইউটিউবার বলেনি, ঠিক আছে? তো এখনও বলছি যে মাদ্রাস সার্ভিস কমিশনে বলেছিলাম যে সাহিত্য বেশি আসবে, সাহিত্য বেশি এসছে। এসএসসিতে বলছি যে প্রায় কম বেশি 1-2 নাম্বার এদিক ওদিক হবে,
তাছাড়া বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ব্যাকরণ সমান সমান আসবে। তাই যারাই চ্যানেলটা ফলো করছেন, যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণকে সমান গুরুত্ব দেবেন। আগে যেরকম পড়েছেন সেরকমটাই পড়বেন। মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্ন দেখে কিন্তু বিচলিত হবেন না। তবে একটা কথা বলছি, যেটা মন দিয়ে শুনুন, আমি আগেও বলেছি এখনও বলছি, যে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বইতে হয়তো আমরা আগে বলেছিলাম যে ভুল নেই বলেন, বা সুকুমার সেনের বইতে ভুল নেই বলেন। আমি কিন্তু বলেছি যে এখানে কিন্তু এসব বইতে ভুল আছে। তার প্রমাণ পেলাম আমরা কি, যে নীলদর্পণ নাটকের অনুবাদ মাইকেল মধুসূদন দত্ত এই নীতির ছদ্মনামে 1861 খ্রিস্টাব্দে নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর ছদ্মনামে প্রকাশ করেন। কিন্তু ওর মূল খণ্ডে ঠিক লেখা আছে, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ঠিক লেখা আছে, কিন্তু সম্পূর্ণ ইতিবৃত্তে কিন্তু ভুল লেখা আছে, শুধু লেখা আছে দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। তো অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ভুল আছে সম্পূর্ণ ইতিবৃত্তে, কারণ সম্পূর্ণ ইতিবৃত্তের সঙ্গে কিন্তু অনেক সালে কিন্তু ওর বাংলা সাহিত্যের ইতিবৃত্ত বইছে খণ্ডগুলোর সঙ্গে মিল নেই। তো অসিত কুমার বই থেকে ভুল প্রমাণিত হলো, অনেক বলছেন কেস করবো, কেস করলে কি আমার কোনো যায় আসে? সেই জন্য বলছি যে এইসব বই ভুল থাকে, বিশেষ করে সম্পূর্ণ ইতিবৃত্তে। আবার ডক্টর সুকুমার সেনের বইতে দেওয়া আছে সন্দেশটা হচ্ছে অর্থ সংকোচের উদাহরণ, বাংলা ভাষার ইতিবৃত্ত বই। কিন্তু আপনারা সবাই জানেন রামেশ্বর স্বর বইতে দেওয়া আছে এটা অর্থ সংকোচ হবে না, অর্থ সংক্রম হবে। কারণ সন্দেশটা আগে কিন্তু ভাবা হতো খবর, কিন্তু এখন বর্তমানে সেটা একটা মিষ্টান্ন বা মিষ্টির নাম বোঝাচ্ছে, ঠিক আছে? তাই এটা অর্থ সংক্রম হবে, অর্থ সংকোচ হবে না। এটা রামেশ্বর স্বর বইতে ভালোভাবে দেওয়া আছে। আমরা কি সুকুমার সেনের বইতেও কিন্তু, সুকুমার সেন যদি অন্য অর্থে ব্যবহৃত করেছে সেটা আমি জানি, কিন্তু এখানে সুকুমার সেনের বইতেও ভুল আছে। তার মানে কি এইসব বইতেও কিন্তু ভুল থাকে, তাই কোনোটাই অথেন্টিক নয়। অথেন্টিক হচ্ছে গবেষণামূলক বই, বা অথেন্টিক হচ্ছে আমরা যেটা ভালো করে শুধু সাহিত্য ইতিহাস ব্যাকরণ মানে কি মুখস্থ করবো তা না, সাহিত্য ইতিহাস হোক বা ব্যাকরণ হোক অথেন্টিক বই থেকে দেখবো, প্লাস নিচে বিচার করবো যে কোনটা ঠিক। প্রচ্ছদপট দেখবো সাহিত্য ইতিহাসের ক্ষেত্রে, ব্যাকরণের ক্ষেত্রে হচ্ছে নিজে জাজ করবো যেটা ঠিক আছে কিনা, সেটাই হচ্ছে অথেন্টিক। আসল ব্যাপারটা বোঝাতে পেরেছি, ঠিক আছে? নিজে জাজ করা সেটা হচ্ছে অথেন্টিক বিষয়। কোনো বইতে সব কিছু অথেন্টিক থাকে না বা থাকতে পারে না, যেটা আমাদেরকে স্যারও শিখিয়েছে, আমরা সেটা শিখিয়েছি। জানি কথাটা বলার পরে তো অনেকে আক্রমণ করতে পারে যে সুকুমার সেনকে অপমান করছেন, অসিত কুমার অপমান করছেন, সেটা কিন্তু আমি একবার বলিনি। আমি বলছি এখন বর্তমান যুগে আগেকার যুগের লেখকদের বই কিছু কিছু ভুল বেরাচ্ছে, হ্যাঁ, সেটাকে অপমান করা নয়, সেটা সত্যি ঘটনা। সব বইতে কম বেশি ভুল থাকে, আমি এটাই বলতে চাইছি। কোনো একটা বই কিন্তু সম্পূর্ণ থাকতে পারে না। তো যাই হোক, এটা আসলে বোঝাতে পারলাম। তো আপনারা এখন সেইভাবেই পড়বেন যে বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ব্যাকরণ কিন্তু 60-65 ধরে চলবেন। এইখান থেকে কিন্তু প্রায় সমান নাম্বার কাছাকাছি আসবে, কম বেশি আসবে, ঠিক আছে? আর সাহিত্য ইতিহাসে কিন্তু আমি আগেও বলেছি, আমার ছাত্রদের আমাদেরকেও বলে দিচ্ছি যে বুদ্ধদেব বসুর কাব্য, সেখান থেকে কিন্তু ভ্রমণ কাহিনী থেকে এসেছে। আর 9 সিলেবাসে কিন্তু আছে নজরুলের কাব্য, সেখানে কিন্তু উপন্যাস এসেছে। তো নজরুলের উপন্যাসটা সবাই পারলেও বাদনহারা, ভ্রমণ কাহিনীটা কিন্তু কেউ পারেননি জাপানি জানলার বুদ্ধদেব বসুর। তাই একটা সাহিত্যিক ধরুন এলো, আশাপূর্ণা দেবী তো কথা সাহিত্য আছে, পরীক্ষায় আছে, কিন্তু ওর নাটকও একটা আছে, নাটকের নামও মনে রাখতে হবে, হ্যাঁ, এবার যে লিখেছে সেইগুলো সব পড়তে হবে। এবার ধরুন বিনয় ঘোষের প্রবন্ধ আছে, কিন্তু ওর হচ্ছে একটা গল্পে একটা উপন্যাস আছে, তো তার মানে আমার পড়তে হবে। বা ধরুন প্রেমেন্দ্র মিত্র কথা সাহিত্যে আছে, কিন্তু তার কাব্য সাহিত্যও পড়তে হবে। সেই ওই জন্য বলছি যে একটা সাহিত্যিকের যেটা টপিকে আছে সেই টপিকটা অবশ্যই পড়বেন, প্লাস এই এক্সট্রা টপিকও কিন্তু পড়ে রাখবেন। মানে সেটা কার লেখা শুধু পড়লেই হবে। মানে যেমন একেবারে নবান্ন বিজয় ভট্টাচার্য এসেছিল, বা হচ্ছে হ্যাঁ মহিলা মজুমদার দেবেন্দ্র মঙ্গল এসেছিল 9-11-12 মিলিয়ে। তো দেখতে হবে যে মোটামুটি এক্সট্রা সাহিত্যিকগুলো, সব তো এক্সট্রা সাহিত্যিক পড়া সম্ভব নয়, অন্তত যেটুকু আমাদের সিলেবাসে আছে, যদি কাব্য সাহিত্য থাকে, তার যদি কথা সাহিত্য থাকে সেটা পড়তে হবে, বা যে কথা সাহিত্যে আছে যদি কাব্য সাহিত্য থাকে সেটা কিন্তু পড়তে হবে আমাদের। অন্তত তথ্য মনে রাখতে হবে না, শুধুমাত্র কার লেখা মনে রাখতে হবে, যেটা আমি ছাত্রকে বলেছিলাম, দেখুন সেটা পড়েছে। আর একটা কথা, বাংলা সাহিত্যে আমি বলেছিলাম যে তথ্যঋণটা পড়ে রাখতে হবে, আমি ছাত্রকে বলেছিলাম সেটাই পড়েছে। আমাদের বই যে তথ্যঋণগুলো আছে, বাংলা সাহিত্যিক চরিতমালা বা প্রাচীন মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস, ও তথ্যঋণে যেসব সাহিত্যিকের নামগুলো আছে, তাদের লেখা বইয়ের নাম আছে, সাহিত্যের বইয়ের নাম, সেগুলো মনে রাখবেন। দেখুন ডক্টর সুকুমার সেনের বইয়ের নাম কি, বাংলা সাহিত্যের ইতিহাস, অনেকে কিন্তু বাঙ্গলা করে দিয়েছে, হ্যাঁ, মই গয় আকার করেনি, মই গয়ে ঠিক চিহ্ন দিয়েছে, তো বাঙ্গালা হবে। তো আমি বলেছি যে এখন যা প্রশ্ন প্যাটার্ন হচ্ছে, অনেক কিছু প্রশ্ন কিন্তু নতুন যোগ হতে পারে, তাই আপনারা কিন্তু তথ্যঋণটাও পড়ে রাখবেন আমাদের বই থেকে। কারণ তথ্যঋণ যে প্রাচীন মধ্যযুগে যে আছে বা আধুনিক যুগে যে আছে বাংলা সাহিত্য চরিতমালায়,
ওই তথ্যহীনগুলো দেখে রাখবেন, কারণ কোনো না কোনো তথ্যহীন কিন্তু প্রশ্ন আসতে পারে, কোনো সাহিত্যের বইয়ের নাম বা কোনো গবেষণামূলক বইয়ের নাম, এখনকার যুগে প্রশ্ন হচ্ছে। আর টেক্সট অবশ্যই সবাই খুঁটি খুঁটি পড়বেন, যেমন ওই যে রাশিয়া না তুরস্ক বা কোরআন না বাইবেল যে প্রশ্নগুলো এসছে পুরো খুঁটি খুঁটি এসছে। এমনকি একটা লাইন যেটা বিষ্ণুদেবের কেচিটা কবিতা, সেটাকে এমন ঘুরিয়েছে যে রবীন্দ্র ঠাকুরের দুর্দিন হবে অনেকে বলছে, কিন্তু ওটা কেসিটা হবে, কারণ ওই যে বিষ্ণুদেব কিন্তু প্রথমে রবীন্দ্র ঠাকুরের কবিতাকে অনুসরণ করতো, কিন্তু পরবর্তীকালে সে রবীন্দ্র বিরোধী কবি হয়ে উঠলো, ঠিক আছে। তো সেরকম তিনি প্রথমে তার দেখে লিখেছিলেন, কিন্তু রবীন্দ্র অরিজিনাল লিখেছেন, বিষ্ণুদেবকে ঘুরিয়ে লিখেছেন। পরীক্ষায় বিষ্ণুদেবের কেচিটা কবিতার লাইনটাই এসছে, এখানে কিন্তু লাইনটা আসেনি, রবীন্দ্র ঠাকুরের দুদিন কবিতার লাইনটা আসেনি, তাই এটা বিষ্ণুদেবের কেচিটা হবে, রবীন্দ্র ঠাকুরের দুদিন হবে না, ঠিক আছে। তো টেক্সট বই অনেক খুঁটি খুঁটি পড়বেন। আর ব্যাকরণ যারা মন খারাপ করেছিলেন তাই ছাড়বেন না, প্রত্যয় সমাস অবশ্যই ধ্বনি পরিবর্তনের কারণ অবশ্যই ভালো করে করবেন, ঠিক আছে। হ্যাঁ, হয়তো অনেকে ভাবছেন যে এখান থেকে প্রশ্ন পড়েনি তো পরবর্তীতে পড়বে না, অবশ্যই না। ব্যাকরণের পুরো প্রত্যেকটা টপিক খুঁটি খুঁটি যেমন পড়েছিলেন সেভাবেই পড়বেন আর প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আর সাহিত্য সম্পাদ থেকে প্রশ্ন পড়েনি বলে আপনারা হয়তো নেগেটিভ হবেন না যে এখান থেকে বেকার পড়েছি, পড়বে না। মিনিমাম 2 থেকে 4টা কিন্তু পড়তে পারে, আশা করি এসএসসিতে পড়বে। হ্যাঁ, সাহিত্য সম্পাদ যতটাই পড়ছেন ততটাই গুরুত্ব দেবেন, হয়তো একটু কম গুরুত্ব দেবেন, কিন্তু এখান থেকে কিন্তু 2-4 নাম্বার পড়বে। তাই সাহিত্য সম্পাদ কিন্তু আপনারা অবশ্যই পড়বেন। আগেবারে পড়েনি বলে যেবারে পড়বে না তা নয় কিন্তু, ঠিক আছে। 2টা হলেও 4টা হলেও সাহিত্য সম্পাদের প্রশ্ন আসবে, অবশ্যই পড়বেন। আমি তো 2-4 নাম্বার ধরে রেখেছি, সেটা 1-2 হতে পারে বা 3 নাম্বার হতে পারে। আর অনুবাদের সংখ্যা কিন্তু 5 থেকে 7-8 নাম্বার অবশ্যই পড়বে। আর এখান থেকে বাংলা অনুবাদ না পড়লে একটা পড়বে না বা 2টাও পড়তে পারে, ঠিক আছে। তো অনুবাদের সংখ্যা 7-8 নাম্বার পড়তে পারে, 5 নাম্বার উপরে পড়বে। আমি আমি পরীক্ষায় 6 করে দিচ্ছি, কারণ আমি টেক্সটে 8 নাম্বার বলছিলাম, টেক্সটে 17 নাম্বার ধরে অনুবাদের সংখ্যা আমি 1 নাম্বার বাড়িয়ে দিয়েছি, 6 নাম্বার ধরে দিচ্ছি, কারণ আন্তর্জাতিক থেকে 3টা আর ভারত সাহিত্য থেকে 3টা আমি পরীক্ষায় দিচ্ছি, আমি যে মক টেস্ট নিচ্ছি, ঠিক আছে। তো ইংরেজি বাংলা অনুবাদ হয় আসবে না, নয় 2টো নাম্বার আসবে, কিন্তু অনুবাদের সংখ্যা 6-এর বেশি, 8 এরকম করে আসতে পারে, আর 10। আচ্ছা, অনুবাদের সংখ্যা কী বই পড়বেন এটা অনেকেই জানেন না, ভালো বই নেই। আমার কাছে বহু বই আছে, কোচিং সেন্টারে পুরো 200 পেজের নোট দেওয়া হয়েছে, তো আমি কোচিং সেন্টারের কথা বাদ দিলাম। আমি যে লাস্ট ইউটিউবে 140টা প্রশ্ন আপলোড করলাম, 9-10-এর 2টো প্রশ্ন বাঁচতে হুবহু প্রশ্ন কমন এসছে, এমনকি আজকে 11-12 প্রশ্নটাও দেখলাম, সেখানেও দেখলাম যে 2টো প্রশ্ন বাদে কিন্তু বাকি প্রশ্ন হুবহু কমন এসছে, প্রত্যক্ষ হবে বা পরোক্ষ হবে, ঠিক আছে। তো সেই জন্য বলছি যে অনুবাদ সংখ্যা আমার যে 140টা আমি দিয়েছি, ওই 140টা প্রশ্ন আমার খাতা লিখে নেবেন। হ্যাঁ, আর আমি আগেও বলেছি যে ওইগুলো বাদে যে, যেমন ধরুন কালিদাস, শূদ্রক বা উইলিয়াম শেক্সপিয়ারের অনুবাদ বহু আছে, শূদ্রক বাদ দিলেও কালিদাস আর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের বহু অনুবাদ আছে। তো এই অনুবাদগুলো সব নাও কমন আসতে পারে, বা ওর কালিদাসের লেখা বা উইলিয়াম শেক্সপিয়ারের কিন্তু বহু লেখা আছে, উইলিয়াম শেক্সপিয়ারের বেশি লেখা আছে, কালিদাসের নয়। তো উইলিয়াম শেক্সপিয়ারের যে বহু লেখা আছে, ওই লেখাতে কিন্তু সম্পূর্ণ নাটকের নাম বা কাব্যের নাম জানতে হবে আপনাদেরকে, ঠিক আছে, বেশি করে নাটকের নাম। সেই জন্য বলছি যে উইলিয়াম শেক্সপিয়ারের সব নাটকের নাম আমি দিতে পারিনি, 5টা প্রশ্ন দেওয়া সম্ভব নয়, 10টা প্রশ্ন তো দেখতাম। সেই জন্য বলছি যে এদের দুলোকের নাটকের অনুবাদ কালিদাস আর উইলিয়াম শেক্সপিয়ারের, আর উইলিয়াম শেক্সপিয়ারের প্রতিটি নাটকের নাম মনে রাখতে হবে, সেখান দিয়ে কমন আসবে। দেখুন সেটাই হয়েছে, ওটাও সাজেশনে নেই, কারণ 140টা প্রশ্ন তো অত নাটকের নাম থাকতে পারে না, কিন্তু 11-12 আবার এসছে। হ্যাঁ, ভানুমুখী চিত্তবিলাস যেটা কমেট অফ এরর্সের অনুবাদ, সেটা কিন্তু পরীক্ষায় এসছে, শরৎচন্দ্র ঘোষ করছে। তো পরীক্ষা ওটা আসেনি, পরীক্ষা বলছে যে 11-12 পরীক্ষা বলছে কোন নাটকের অনুবাদ ভানুমুখী চিত্তবিলাস, সেটা হচ্ছে কমেডি অফ এরর্স, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো কিন্তু আবার কমন এসছে, মানে 11-12 কমন এসছে, 9-10টায় ওই আসেনি। কোরিওলেনাস নাটকটি কার লেখা, ওটা উইলিয়াম শেক্সপিয়ার লেখা, ওই প্রশ্নটা এসেছে পরীক্ষা, ঠিক আছে। ওই জন্য বলছি নাটকের নামগুলো কিন্তু মনে রাখতে হবে উইলিয়াম শেক্সপিয়ারের। তো এই দুটো টপিক ঘরে পড়বেন, আর বাকি আমি যে 140টা প্রশ্ন দিয়েছি অন্য টপিক না পড়লেও পড়তে পারেন। এই 140টা প্রশ্নের মধ্যে কিন্তু অবশ্যই আবার এসএসসিতেও কমন আসবে, আমার ইউটিউব দেখে দেখে কিন্তু খাতা লিখে নেবেন, নাহলে কিন্তু পরে পস্তাবেন। তো এই ভিডিওটা সবাই মন দিয়ে শুনবেন। হ্যাঁ, এবার পরবর্তীকালে কতক্ষণটা পড়বেন বা কীভাবে শুরু করবেন, আবার কেমনভাবে শুরু করবেন, হ্যাঁ এটা মনে রাখবেন। আর সর্বোপরি আমাদের কোচিং সেন্টার কাল থেকে নতুন ব্যাচ শুরু হবে, এসএলএসটি অলরেডি 65-70 লোক হয়ে গেছে, তো আর হয়তো 5-10 লোক নেব, বেশি নেব না, কারণ অলরেডি বিরাট বড় হয়ে গেছে। আমি বলেছিলাম যে 30 থেকে 50 জন নেব, কিন্তু আমার মনেই ছিল না যে আমার পুরো স্টুডেন্টগুলো তো কিছু লোক পড়বে, আমার মনেই ছিল না, ওই জন্য 70 লোক হয়ে গেছে। হ্যাঁ, কাল থেকে শুরু হয়েছে ভর্তি, তো দুদিনে 70 জন হয়ে গেছে, হয়তো আর 10 জন নেবো, 80 জনের মধ্যে সমাপ্ত করবো, ঠিক আছে, বেশি বাড়িয়ে লাভ নেই, কারণ ক্যাচির মিচির হবে। তো যাই হোক, কোচিংটা শুরু হয়ে গেছে, যারা
যোগাযোগ করতে চান তারা আমার নিচে দেওয়া নাম্বারে কমেন্ট করবেন। নিচে আমার গুগল পে নাম্বার বা ফোনপে নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া আছে। কালকের মধ্যে বা আজ রাতের মধ্যেই ভর্তি হতে হবে। কাল বিকাল 3:30-4টা থেকে কিন্তু ক্লাস শুরু হবে। হ্যাঁ, তা একদম নতুন যারা যারা জয়েন করছেন ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, দুটো নাম্বারই দেওয়া আছে। আর যারা এখন ভাবছেন কোথায় পড়বো আর অপেক্ষা না করে ভর্তি হয়েছেন, কারণ এসএসসি যদি আজ মানে এই বছরের শেষে বা যদি 25 সালের শেষেও হয়, আমার স্যার বলছে 25 সালের শেষে হবে, কারণ 26 সালে বিধানসভা ভোট আছে, 1.5 বছর হাতে আছে। আমার সিলেবাস শেষ করতে কিন্তু 1 বছর থেকে 1 বছর 3 মাস লাগবে ভালো করে। যারা 3 মাস 6 মাসের সিলেবাস শেষ করে তারা জানি না কী করে শেষ করে। আমরা সপ্তাহে 3 দিন ক্লাস দেবো, দুটো ক্লাস বিকাল 3:30টায়, একটা ক্লাস রাত্রি 8টায়। তো এখানে আমি একটা স্যার পড়াবো। তো মোটামুটি যেটা জানা যাচ্ছে যে সপ্তাহে 3 দিন ক্লাস হবে, গোলমিট T20 ক্লাস হবে, রেকর্ডিং ব্যবস্থা আছে। সপ্তাহে দুটো করে অনলাইন মক টেস্ট 25 থেকে 30 নাম্বারের। ওটা হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে না, কারণ সাবমিটে করতেই হবে, নাহলে নেগেটিভ মার্কিং অপশানে নেই। আর মাসে একটা বড় দেবো, 50 নম্বরের সেট মাসে মাসে হবে, যেখানে ওই MCQ ভার্সান মানে ওএমআর সিট দেবো, ওইগুলো গোল গোল করতে হবে, ঠিক আছে? কারণ অনেকে 17D পরীক্ষায় মানে প্রশ্ন দাগ দিয়ে 17C করে দিচ্ছে প্রশ্নেই, তাই ভুল করে দিচ্ছে, বা 17Dর জায়গায় 18D গোল করে দিচ্ছে, ঠিক আছে? তো ওটা চর্চার জন্য আমরা প্রতি মাসে মাসে 50 নম্বরের মক টেস্ট নেবো, হ্যাঁ, যাতে অন্তত মাসে একবার আপনাদের প্র্যাকটিস হয়। ওখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। তাই টেট পিটি এসব ভাববেন না, কারণ একটা নবান্ন স্যারের সঙ্গে কথা হলো, উনি বললেন 150 নম্বরের প্রশ্ন হতে পারে। তবে যেহেতু এটা রাজ্য সরকারের ব্যাপার, রাজ্য সরকার আশা করি এই এনসিটি রুলস মানবেন না, সেখানে হয়তো MCQ মানে টেট পিটি না হয়ে কিন্তু এমনি নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে? আর আমার মনে হয় টেট পিটি না হলে কিন্তু নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে। তাই নেগেটিভ মার্কিং ধরেই চলুন, প্রতি মাসে মাসে আমরা নেগেটিভ মার্কিংয়ের কিন্তু পরীক্ষা নেবো, ওখানে নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে কাল থেকে শুরু হবে, আপনার সবাই ভর্তি হতে পারেন। কারণ কমনদের দায়িত্ব আমার, কিন্তু আপনাকে এখন তথ্য পড়াবো, পরীক্ষার 3 মাস আগে বা 2 মাস আগে কমন দিয়ে দেবো। আর প্র্যাকটিস প্রতি সপ্তাহে দুটো করে অনলাইন মক টেস্ট থাকবে, একটা হচ্ছে ব্যাকরণ থেকে, একটা হচ্ছে সাহিত্য ইতিহাস বা টেক্সট বা অনুবাদ অনুষঙ্গ থেকে, ঠিক আছে? আর দেরি করবেন না, কারণ এটা আমাদের জীবনের শেষ বা প্রথম পরীক্ষায় ধরতে পারি SLST। মাদ্রাসা আমি ধরছি না, কারণ অনেকের বয়স 32-33 হয়ে গেছে। তো এরপর কবে SSC কোনো ঠিক নেই। বিরোধী পার্টি অত ভালো নয়। এতদিন মমতা হলে তো কান্নাকাটি করে শুয়ে পড়তো, অনশন করতো, কিন্তু বিরোধী পার্টি অতটা ভালো নয়। তাই এরপর কোনো পরীক্ষা ঠিকও নেই। এটা আমার জীবনের শেষ পরীক্ষা, প্রথম পরীক্ষা ধরে চলুন। মাদ্রাসা খারাপ হয়ে গেছে, কিন্তু SLST যেন খারাপ না হয়। তাই SLST যেখানেই হোক মোটামুটি পড়াশোনা শুরু করুন, ঠিক আছে? ঠিক আছে, যারা কোচিং সেন্টারে জয়েন করছেন কালকের মধ্যেই মানে আজ রাতের মধ্যে ভর্তি হয়ে যাবেন। কাল থেকে বিকাল থেকে 3:30 বা 4টা থেকে ক্লাস শুরু হবে। এর পরবর্তী প্রসেস কীভাবে এগোবেন সেটা আমি ইউটিউবে আপলোড করে দেবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।